বাংলাদেশের খুলনা জেলার একটা ছোট্ট বরফকল। সারাদিন সেখানে মানুষের কোলাহল, আর সন্ধে নামতেই নিস্তব্ধতা। অল্প আলোয় গায়ে কাঁটা দেওয়া এইরকম একটা ভৌতিক পরিবেশে শুধু একটা ঘর থেকে মানুষের আর্তচিৎকার ভেসে আসছে। কিন্তু খুলনার ঘাট এলাকার এই ছোট্ট বরফকলের চার দেওয়ালের ভেতরেই চাপা পড়ে যাচ্ছে সেই গগন বিদারী আর্তনাদ। হাত পা বাঁধা হতভাগ্য এক যুবকের পা চেপে ধরে রেখেছে এক ব্যক্তি। আরেকজন বড় একটা হাতুড়ি দিয়ে পায়ের উপর পিটিয়ে যাচ্ছে অবিরাম। তার পাটা রীতিমতো থেতলে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে দু পায়ের হাড়গোড়। এরপর হাতুড়িটা রেখে ওই মানুষরূপী দানবটা ধীরে সুস্থে একটা দড়ি তুলে নেয় এবং তারপর ওই দড়িটাকে ওই রক্তাক্ত যুবকের গলায় পেঁচিয়ে সজোরে টান দেয় সে। যুবকটির নড়াচড়া তখন একেবারে বন্ধ, নাক মুখ এমনকি চোখ দিয়েও রক্ত গড়িয়ে পড়ছে, জিভ একটু বেরিয়ে পড়েছে। এই অবস্থাতেও ওই মানুষরূপী দানবটা মৃত যুবকের নাকের কাছে হাত রেখে নিশ্চিত হয় আর প্রাণ নেই। এরপরেও সে ঠান্ডা হয় না। হঠাৎ করে মেঝের উপর পড়ে থাকা যুবকটির মৃতদেহের বুকের উপর উঠে লাফাতে শুরু করে এবং বুকের উপর উঠে এইভাবে লাফানোর ফলে ওই ছেলেটির পাঁজর ভাঙার মর্মর আওয়াজ পর্যন্ত শোনা যায় এবং তখন সে শান্ত হয়। এরপর বড় এক বালতি দুধ দিয়ে স্নান করে সেই ব্যক্তি, আর ওই যুবকের লাশ জমাট বাঁধা একটা সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে তাকে ফেলে দেওয়া হয় ভৈরব নদে। নমস্কার, আমি অপূর্ব এবং আমাদের আজকের এই এপিসোডটা একটা স্পেশাল এপিসোড, কারণ আমরা এই এপিসোডটা শুধুমাত্র আমাদের দর্শকদের অনুরোধে নিয়ে এসেছি। এটা এমন একটা কেস যেটা আমাদের ভারতবর্ষের নয়, বরং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের। এটাকে শুধুমাত্র একটা কেস বলা ভুলই হবে, বরং আমরা প্রবেশ করতে চলেছি এমন এক মানুষের জীবনের গল্পে যার নাম শুনলেও একসময় একটা পুরো শহর ভয়ে কেঁপে উঠত। আগে হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একসময়ের বাংলাদেশের ত্রাস, দ্য ওয়ান অ্যান্ড অনলি এরশাদ শিকদারকে নিয়ে। এরশাদ শিকদার ঠিক এভাবেই একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। প্রভাবশালী রাজনীতিবিদ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবই ছিল তার হাতের মুঠোয়। ঠান্ডা মাথায় মানুষকে খুন করার পর খাঁটি দুধ দিয়ে স্নান করে পবিত্র হতেন এই নরপিশাচ। যাকে পথের কাঁটা মনে করেছেন তাকেই তিনি হত্যা করেছেন অবলীলায়। আজ তার কথাই বলবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড, দ্য রাইজ অ্যান্ড ফল অফ এরশাদ শিকদার। তবে হ্যাঁ, এই যে আমি আপনাদের অনুরোধ শুনছি, আপনারা যেমন ধরনের কেস বলেন আমি সেই কেসগুলোকে আনার চেষ্টা করি, তাহলে আপনাদেরকেও কিন্তু আমার একটা অনুরোধ শুনতে হবে। এই যে আমাদের চ্যানেলের নিচে যে সাবস্ক্রাইব বাটনটা দেখছেন সেটা একটু দয়া করে টিপে দিতে হবে প্লিজ। আমি জানি আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা করবেন করে আর করা হয়নি। তাদেরকে আরো একবার মনে করিয়ে দেওয়ার জন্য বলে দিই, আপনি যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা ক্লিক আমাদেরকে এইরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনেক মোটিভেট করে। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। সাল 1955, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা। তার মাঝে একটা ছোট্ট গ্রাম মাদারগোনা। এই গ্রামে জন্ম হয়েছিল এরশাদ শিকদারের। তার ফ্যামিলির কন্ডিশন একেবারেই ভালো ছিল না। বাবা বন্দে আলী মিয়া একজন সাধারণ ভূমিহীন কৃষক। তার নিজের চাষের কোনো জমি নেই। অন্যের জমিতে বর্গা চাষ করে কোনো রকমের সংসারটাকে টানেন। সংসারে এরশাদের একটা বড় ভাইও আছে। সেও বাবার সাথে টুকটাক কাজ করে ফ্যামিলিটাকে একটু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করে এবং এইভাবে বাবা আর বড় ভাইয়ের এই অল্প ইনকামেই তাদের দিন কাটতো। কিন্তু এই সাধারণ সুখটুকু বেশি দিন টেকেনি। এরশাদের বয়স যখন মাত্র 12 বছর, তখন তার লাইফে একটা বড়সড় ধাক্কা আসে। তার বাবা বন্দে আলী মিয়া মারাত্মক অসুস্থ হয়ে মারা যান এবং বাবার এই হঠাৎ চলে যাওয়াতে পুরো ফ্যামিলি অথই জ্বলে পড়ে যায়। এবার এরশাদের মা বাধ্য হয়ে সংসারের হাল ধরেন। বেঁচে থাকার লড়াইয়ে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিচারিকার কাজ শুরু করেন। এদিকে এরশাদ ব্যস্ত এলাকায় ডান পিটেমো করতে। স্কুল পালানো তো বটেই, এর ওর সাথে মারপিট, এটা সেটা চুরি, এই করেই তার সময় কাটছে। আর প্রত্যেক দিন মায়ের কাছে তার নামে নালিশ আসছে। আর এরই মাঝে একদিন এরশাদ একটা ভয়াবহ ঘটনার সাক্ষী হয়। যদিও এই অংশটা নিয়ে অনেক বিতর্ক আছে,
এটা পুরোপুরি প্রমাণিত নয়, মানুষের মুখে ছড়ানো একটা কথা বা জনশ্রুতি। এরশাদ তখন অনেক ছোট, সংসারের দায়িত্ব বা লাইফের কঠিন রিয়ালিটি বোঝার বয়স তার তখনও হয়নি। একদিন দুপুরবেলা স্কুল ফাঁকি দিয়ে এরশাদ একটু আগেই বাড়ি চলে আসে এবং বাড়ির কাছাকাছি পৌঁছাতেই সে ভেতর থেকে কিছু অন্যরকম আওয়াজ শুনতে পায় এবং কৌতূহল সামলাতে না পেরে তাদের আধ ভাঙা ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে উকি দেয় এবং উকি দেওয়া মাত্রই সে দেখে তার নিজের মা এলাকার একজন প্রভাবশালী লোকের সাথে আপত্তিকর অবস্থায় শুয়ে আছেন। এবং ওই মুহূর্তে তার মস্তিষ্কের কোষগুলোতে কি চলছিল সেটা আমরা কেউ বলতে পারবো না। তবে এটা জানি এরপর এমন একটা সময় এসেছিল যখন এই এরশাদের ভয়ঙ্কর নিপীড়নমূলক লালসার শিকার হতে হয়েছিল অসংখ্য নারীকে। এমনকি তার এই ভোগের তালিকা থেকে বাদ পড়েনি তার নিজের ঔরসজাত কন্যাও। সেই গল্পে পরে আসছি অবশ্যই, আপাতত আমাদের গল্পে ফেরা যাক। এর কিছু বছর পর এই ফ্যামিলি বরিশাল ছেড়ে খুলনার ঘাট এলাকায় চলে আসে। নতুন জায়গায় এসেও তাদের স্ট্রাগল কিন্তু বন্ধ হয় না। মা আগের মতোই মানুষের বাড়ি বাড়ি কাজ করতে যান, আর বড় ভাই ঘাটে সাধারণ কুলির কাজ করেন। দিনরাত ধরে মা এবং বড় ভাইকে এই হাড়ভাঙা খাটুনি খাটতে দেখে ছোট্ট এরশাদ একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করে। সে ভাবে বাবা বা ভাইয়ের মতো কুলি মজুর হয়ে সে সারা জীবন কাটাবে না। তার মাথায় একটা ভূত চাপে, যে কোনো উপায়ে যে কোনো শর্টকাটে তাকে বড় কিছু করতে হবে, জীবনে অনেক টাকা কামাতে হবে। এবং এই চক্করে সে পড়াশোনাও পুরোপুরি ছেড়ে দেয় এবং সারাদিন ঘাট এলাকায় ঘুরে বেড়াতে শুরু করে। তবে ঘাটে এসে সে কিন্তু সাধারণ কুলি হওয়ার কথা ভাবেনি। তার টার্গেট ছিল বেশ বড় সড়ো কিছু। সে সোজা চলে যায় তৎকালীন কুলিদের লিডার কাশেম সর্দারের কাছে এবং সবার প্রথমে তারই ডান হাত হয়ে কাজ শুরু করে এরশাদ। কাশেম সর্দারের সব ফাইফমাস খাটতে খাটতে সে আসলে একটা বড় সুযোগের অপেক্ষা করতে থাকে এবং এই সময়টাতেই ক্রাইমের দুনিয়ায় তার হাতে খড়ি হয়। ঘাটে যেসব মাল বোঝাই করা নৌকা আসতো সেখান থেকে ধান, গম আর তেল চুরি করা শুরু করে সে এবং এইভাবে চুরির হাত তার বেশ ভালোই পাকা হতে শুরু করে। অবশ্য এই চুরি করতে গিয়ে তাকে মাঝে মধ্যে ধরাও পড়তে হয়েছে এবং এইভাবে আস্তে আস্তে পুরো এলাকায় চোর হিসেবে তার একটা নাম ডাক হয়ে যায়। ঘাটের বাকি কুলি বা লেবারদের গায়ের রং সাধারণত একটু চাপা বা কালো হতো, কিন্তু সেই তুলনায় এরশাদের গায়ের রং ছিল বেশ ফর্সা এবং এই কারণটাকে কাজে লাগিয়ে ঘাটের মানুষ তাকে একটা নতুন নাম দেয়, রাঙা চোর। এরই মধ্যে ঘাটের পাওয়ার পলিটিক্স চেঞ্জ হয়ে যায়। কাশেম সর্দারের জায়গায় নতুন কুলি সর্দার হয়ে আসে আঞ্জু সর্দার। চালাক এরশাদ বুঝে যায় কাশেম সর্দারের ভ্যালু এখন শেষ। সে সাথে সাথে আঞ্জু সর্দারের গ্রুপে জয়েন করে যায় এবং তখন তার হয়ে কাজ করতে শুরু করে। এখানেও লোকমুখে প্রচলিত একটা গল্প শোনা যায়। আঞ্জু সর্দারের যৌন পছন্দ নাকি একটু আলাদা ছিল, অর্থাৎ সে ছিল একজন সমকামী এবং ফর্সা চেহারার কিশোর এরশাদের উপর তার নজর পড়ে। সে এরশাদকে নিজের লালসা মেটানোর কাজে ইউজ করত এবং এর বদলে এরশাদ ঘাটে নিজের পাওয়ার বাড়াতে শুরু করে। যদিও এই পার্টটারও কোনো সলিড এভিডেন্স আমাদের কাছে নেই, এটাও একটা গ্রে এরিয়াই ধরা যায়। যাই হোক, এইভাবে আরো কিছু বছর পার হয়ে যায়। এরশাদের বয়স বাড়ে আর তার সাথে বাড়ে তার লোভ। চুরির এই সামান্য টাকায় আর কতদিন চলে, তার চাই আরো বড় কিছু। এবং এরপর 1976 কিংবা 77 সালের দিকে এরশাদের নতুন সঙ্গী হয় একটা রামদা। এই রামদা নিয়ে ঘাট এলাকায় সে শুরু করে ডাকাতি আর ছিনতাই। তার মতো কিছু উচ্ছৃঙ্খল ছেলেকে সাথে নিয়ে নিজের একটা গ্যাংও বানিয়ে ফেলে সে। এই দলের সদস্যদের কাজ ছিল বার্জ কার্গো থেকে পণ্য চুরি করে নদীতে লাফিয়ে পড়া এবং সময়ের সাথে সাথে এই গ্রুপের সদস্যরা বাড়তে থাকলো অপরাধের মাত্রাও। যখনই ডাকাতি করতে গিয়ে পুলিশের কোনো রকম চাপ আসতো তখন সে ট্র্যাক চেঞ্জ করে ফেলতো। রেল লাইনের পাথর আর লোহার পাত উপড়ে চুরি করে বিক্রি করতে শুরু করত। অর্থাৎ নিজের পার্সোনাল চুরির গণ্ডি পেরিয়ে এখন সে সরাসরি সরকারি প্রপার্টি নষ্ট করার মতো বড়সড় ক্রাইমে জড়িয়ে পড়ে এবং তার সাথে শুরু করে ট্রলারে গিয়ে চাঁদাবাজি। গমের বস্তা পাচার আর সিমেন্টের বস্তা খুলে বালি মেশানো চলতে থাকে। আর তার সাথে ঘাট এলাকায় চাঁদাবাজি তো ছিলই। এবং এইভাবে এক সাধারণ অভাবী ঘরের ছেলে কৈশোর পার করতে করতে খুলনার আন্ডারওয়ার্ল্ডে নিজের একটা স্ট্রং পজিশন তৈরি করে নেয়।
সময়টা 1982 সাল। বাংলাদেশের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে তখন একটা বড় চেঞ্জ আসে। দেশের শাসনভার নিজের হাতে তুলে নেন সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদ। এবং এই টাইমটাতেই অপরাধ জগতের তরুণ এরশাদ শিকদার একটা অন্যরকম রিয়ালিটি বুঝতে পারে। সে রিয়েলাইজ করে শুধুমাত্র রাস্তায় ছোটখাটো গ্যাং বা ডাকাতি চালিয়ে বেশি দূর যাওয়া পসিবল নয়। আর এই ক্রাইমের ওয়ার্ল্ডে রাজত্বকে টিকিয়ে রাখতে হলে এবং পুলিশের ঝামেলা থেকে বাঁচতে একটা স্ট্রং পলিটিক্যাল ব্যাকআপ তার খুব প্রয়োজন। এবং যেই ভাবা সেই কাজ। 1982 সালে সে সোজা গিয়ে তৎকালীন সরকারি দল জাতীয় পার্টির রাজনীতিতে নিজের নাম লিখিয়ে ফেলে। জাতীয় পার্টিতে নাম লেখানোর পর খুলনার ঘাট এলাকার এরশাদের পাওয়ার খুব দ্রুত গতিতে বাড়তে শুরু করে। যে কোনো পলিটিক্যাল পার্টির বড় বড় মিটিং বা সমাবেশের জন্য সবথেকে বেশি দরকার হয় জনবল, অর্থাৎ মানুষের ভিড়। যে মিটিংয়ে যত বেশি পাবলিক আসে, পলিটিক্যালি সেই পার্টিকে তত বেশি পাওয়ারফুল মনে করা হয়। আর এই মানুষ সাপ্লাই দেওয়ার কাজে এরশাদ শিকদার ছিল একদম উস্তাদ। ঘাটে যত সাধারণ লেবার আর কুলি ছিল তারা সবাই এরশাদকে জমের মতো ভয় পেত। আর এই ভয়টাকে সে নিজের বিজনেসের মতো ইউজ করত। যখনই নেতাদের দরকার হতো সে ঘাটের ওই গরিব শ্রমিকদের জোর করে মিছিলে আর মিটিংয়ে নিয়ে যেত। মাত্র কয়েক ঘন্টার নোটিসেই সে 2 থেকে 3 হাজার মানুষ লাইনে দাঁড় করিয়ে দিতে পারত। এবং এটা ছিল তার জন্য একদম জল ভাত। এবার পলিটিক্যাল লিডারদের কাছে এই জনবলের প্রচন্ড ডিমান্ড থাকায় নেতাদের কাছে এরশাদের কদর রাতারাতি আকাশ ছোঁয়া হয়ে যায়। নেতারা নিজেদের স্বার্থে তাকে একদম কোলে তুলে নেন। তার সমস্ত রকম অন্যায় এবং ক্রাইমের পেছনে একটা স্ট্রং পলিটিক্যাল শিল্ড বা ব্যাকআপ দেওয়া শুরু করেন। এই চরম ক্ষমতার সাপোর্ট পেয়েই এরশাদ শিকদার খুলনায় তার আসল দখলের রাজত্ব শুরু করে। সে একের পর এক সাধারণ মানুষের জমি আর প্রপার্টি গায়ের জোরে কবজা করতে থাকে। এরই পাশাপাশি সে তার ইনকামের সব থেকে বড় রাস্তা ওপেন করে। সে সরাসরি জড়িয়ে পড়ে অবৈধ ড্রাগস বা মাদকের ব্যবসায়। এবং পলিটিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট থাকায় এই দুটো সেক্টর থেকে মাত্র কয়েক বছরের মধ্যে এরশাদ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এরপর সাল 88, অঢেল ক্যাশ টাকা আর ঘাটের উপর একচ্ছত্র কন্ট্রোল থাকার পর এরশাদ একটা নতুন জিনিস ভাবে। সে ভাবে অন্য নেতাদের পেছনে ঘুরে আর টাইম লস করার কোনো মানে হয় না। এবার সে নিজেই ডিরেক্ট ক্ষমতার চেয়ারে বসবে। এরপর খুলনা সিটি কর্পোরেশনের একটা লোকাল ইলেকশনে সে প্রার্থী হয়ে দাঁড়ায়। সেখানে গায়ের জোরে আর কারচুপি করে সে খুলনার 21 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিশনার হয়ে যায়। এবং অফিসিয়াল পাওয়ার হাতে আসার পর তার ক্রাইমের স্পিড আর ক্ষমতা দুটোই ডাবল হয়ে যায়। এবার সে আরো বড় বড় লেভেলের জমি দখল করতে থাকে। কমিশনারের পাওয়ার ইউজ করে এরশাদ শিকদার আশেপাশের বহু সরকারি জমি অবৈধভাবে নিজের আন্ডারে নিয়ে নেয়। সেই বিশাল দখল করা জমিতে সে একটা বিরাট বস্তি বানিয়ে ফেলে এবং সেই বস্তিতে প্রায় 50 থেকে 60 হাজার গরিব হোমলেস মানুষকে থাকার জায়গা করে দেয়। এই বিশাল পপুলেশনের মধ্যে ছিল সমাজের সব থেকে নিচু তলার মানুষ, যেমন কুলি, রিক্সাওয়ালা, ছোট ছোট দোকানদার, হোটেলের বয় আর লোকাল ওয়ার্কশপের মেকানিক। চালাক এবং মাথা খাটিয়ে চলা এরশাদ শিকদার খুব ভালো করেই জানতো যে পলিটিক্স আর আন্ডারওয়ার্ল্ডে টিকে থাকতে হলে কিছু মানুষের ব্লাইন্ড সাপোর্ট তার আজীবন লাগবে। কারণ গণতান্ত্রিক দেশে ভোটের লাইনে একটা সাধারণ কুলির ভোটের যা দাম, একজন বড় প্রফেসরের ভোটেরও একই দাম। একজন সুশিক্ষিত মানুষের ভোট হয়তো সহজে কেনা যায় না, কিন্তু একজন অভাবী কুলিকে একটা সিগারেট বা সামান্য খাবার দিলেই তার ভোটটা পকেটে চলে আসে। আর এই বাস্তবটাকে কাজে লাগিয়ে এরশাদ হাজার হাজার নিম্নবিত্ত মানুষকে নিজের দিকে টেনে নেয়। সে রেগুলার এই বস্তিবাসীদের খোঁজ খবর রাখতো। তাদের যদি কোনো হেল্প লাগতো, যেমন টাকা পয়সা বা অসুখ বিসুখের ডাক্তার দেখানো, এরশাদ সাথে সাথে তার ব্যবস্থা করে দিত। এবং অল্পতেই খুশি হয়ে যাওয়া এই সিম্পল মানুষগুলোর কাছে এরশাদ শিকদার তখন একজন দেবতা বা ত্রাতা হয়ে ওঠে। বস্তিবাসীদের এই অন্ধ ভালোবাসাকে এরশাদ নিজের ঢাল হিসেবে ইউজ করত। একদিকে সে এটা শিওর করে যে ভোটের দিন এই 50-60 হাজার মানুষের ভোট একচেটিয়া ভাবে তার বাক্সেই পড়বে। অন্যদিকে এই বস্তির ইয়াং ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করে সে নিজের পার্সোনাল সন্ত্রাসী গ্যাং বা হিট স্কোয়াডে রিক্রুট করে নেয়। এবং এইভাবে বস্তিবাসীদের জেনুইন সাপোর্ট আর ওয়ার্ড কমিশনারের সরকারি পাওয়ার, এই দুটোকে মিক্স করে এরশাদ শিকদার খুলনার এমন এক অপরাজেয় মনস্টার হয়ে ওঠে
যাকে টাচ করার ক্ষমতা স্বয়ং সরকারেরও ছিল না। ক্ষমতা এবং অন্ধ সাপোর্ট হাতে আসতেই এরশাদ শিকদার নিজেকে আইনের চেয়েও বড় কিছু ভাবতে শুরু করে। তখন তার যে কোনো কাজে বাধা দেওয়া মানেই সোজা যমরাজের মুখোমুখি হওয়া। এই বিষয় নিয়ে কথা বলতে গেলে ইনসাফ, কামাল এবং খালেক নামের 3 জন নাইট গার্ডের কথা উঠে আসবে শুরুতেই। একবার তারা এরশাদের চোরাচালানের কিছু মালামাল ধরিয়ে দেয় পুলিশের হাতে। এত বড় স্পর্ধায় ভয়ানক লেগে যায় এরশাদ। এই 3 জনকে ধরে নিয়ে যাওয়া হয় এলাকার প্রভাতী স্কুলের পেছনে। এরপর এক একজনকে মাটিতে ফেলে বুকের উপর লাফাতে শুরু করে এরশাদ। অবিরাম আঘাতে তাদের পাঁজর ভেঙে দেওয়া হয়। এরপর একে একে গলায় নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এদিকে সেই ভয়ানক খুনের দৃশ্যটা নিজের চোখে দেখে ফেলে শাহজাহান নামের একজন, এবং তার শাস্তিও ওই একটাই, তাকেও ঘাট এলাকায় নিয়ে নৃশংসভাবে খুন করা হয়। একবার তার মাদক ব্যবসায় বাধা দিতে চেয়েছিল নান্টু নামের এক ব্যক্তি, এবং এই অপরাধে প্রথমে তাকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়। তারপর আবার লোক পাঠানো হয় হাসপাতালে, এবং তারা বিষাক্ত ইঞ্জেকশন শরীরে ঢুকিয়ে নান্টুকে খুন করে। এরশাদের সাথে ব্যবসা করে তা থেকে রেহাই বা ফিরে আসার কোনো উপায় ছিল না। একবার এরশাদের সহযোগী 6 ব্যবসায়ী তার সাথে আর ব্যবসা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল, এবং ভাবতে পারছে না এটা কত বড় অপরাধ। শাস্তি দেওয়া হয় নারকীয় নাটকীয়তায়। একদিন তাদের সবাইকে নিজের বাড়িতে ইনভাইট করে এরশাদ, এবং সারাদিন নানান খাবার খাইয়ে ভরপেট আপ্যায়ন করে তাদেরকে। কিন্তু তারা তখনও জানতো না সবার শেষে কিরকম আতিথেয়তা অপেক্ষা করছে তাদের জন্য। নিদারুণ নির্মমতায় একে একে 6 জনকে নিজস্ব বর্বর কায়দায় খুন করে এরশাদ। এরপর 6টা লাশকে সিমেন্টের বস্তায় ঢুকিয়ে ডুবিয়ে দেওয়া হয় ভৈরব নদে। এরই মধ্যে 1991 সালে বাংলাদেশের পলিটিক্সে একটা বিশাল চেঞ্জেস আসে। এরশাদ সরকারের পতন ঘটে, ক্ষমতায় আসে বিএনপি। কিন্তু এরশাদের তো কোনো নির্দিষ্ট দলের প্রতি ইমোশন বা টান ছিল না। তার দরকার ছিল প্রোটেকশন আর ক্ষমতা। নিজের অঢেল কালো টাকা আর বস্তির ভোট ব্যাংককে কাজে লাগিয়ে সে 1991 সালেই খুব তাড়াতাড়ি নিজের দল চেঞ্জ করে বিএনপিতে যোগ দেয়, এবং বিএনপির ক্ষমতার ছায়া এসে সে নিজের এলাকায় একটা বিশাল বরফ কল গায়ের জোরে কবজা করে নেয়। এই বরফ কলটাকে সে নিজের পার্সোনাল টর্চারের সেলে কনভার্ট করে ফেলে। এই কারখানার ভেতরে একটা সিক্রেট স্পেশাল রুম ছিল, এবং সেখানে সে রেগুলার মদ এবং জোয়ার আসর বসাতো। শহরের সমস্ত নামি দামি এবং ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের সে ওখানে ডেকে আনতো, এবং তাদের জন্য বিভিন্ন রকম নোংরা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করত। এই স্ট্রং নেটওয়ার্কের কারণে লোকাল পুলিশও তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। কোনো কারণে যদি পুলিশ তাকে গ্রেফতারও করে নিত, সে নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে মাত্র 24 ঘন্টার মধ্যে জামিনে জেল থেকে বের হয়ে আসত। তবে প্রত্যেকটা ডন বা গ্যাংস্টারের একটা রাইভেল টিম থাকে, এরশাদেরও ছিল। সে যখন 21 নম্বর ওয়ার্ডের কমিশনার, তখন পাশের 15 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ লিডার মুসলিম উদ্দিন খান, সে তখন ঘাটের উপর এরশাদের একচ্ছত্র রাজত্বকে ওপেনলি চ্যালেঞ্জ করে বসে। ব্যাস, দুজনের মধ্যে শুরু হয়ে যায় একটা মারাত্মক গ্যাং ওয়ার। এরশাদ তার লাইফে যতগুলো মার্ডার করেছে তার মধ্যে সব থেকে বেশি খুন হয় এই মুসলিম উদ্দিনের সাথে ক্যাচালের কারণে। দুই পক্ষের ছেলেরা একে অপরকে পেলেই কুপিয়ে বা গুলি করে শেষ করে দিত। এই ব্লাডি গেমের চক্করে বহু সাধারণ মানুষেরও প্রাণ গিয়েছে। কিন্তু এরশাদের সরাসরি বিরোধিতা করে ঘাট এলাকায় বেঁচে থাকা তখন প্রায় অসম্ভব, তাই মুসলিমও পারল না। 93 সালের রোজার সময় মুসলিমের উপর গুলি আর বোমা নিয়ে হামলা করে এরশাদের বাহিনী। খুন হয় মুসলিম, আর এরপরই পুরো ঘাট এলাকার নিয়ন্ত্রণ চলে আসে এরশাদের হাতে। এই ঘটনার পর এরশাদের নামে মার্ডার কেস হওয়াটা ছিল খুব ন্যাচারাল, এবং মামলা হয়েও ছিল। কিন্তু এখানে এরশাদ যে শয়তানি বুদ্ধিটা খাটায় সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। সে নিজের খুব কাছের একটা ছেলে জয়নালকে ডেকে নিয়ে ঠান্ডা মাথায় মার্ডার করে ফেলে। তারপর সেই খুনের সমস্ত দায় চাপিয়ে দেয় বাবুল নামের একটা লোকের ওপর, এবং এই বাবুলই মুসলিম উদ্দিনের মার্ডারের পর এরশাদের নামে কেসটা ফাইল করেছিল। ভাবতে পারছেন, মানে যে তার বিরুদ্ধে কমপ্লেন করেছে তাকেই অন্য একটা খুনের মামলায় জেলে ঢুকিয়ে দিয়েছে। এই সময় তাকে নিয়ে কিছু অদ্ভুত গুজবও ছড়িয়ে পড়ে লোকমুখে। যেমন শোনা যায় প্রত্যেকটা মার্ডার করার পর সে নাকি খাঁটি দুধ দিয়ে স্নান করত। তবে এটা মোটেও লজিক্যাল কিছু নয়,
দুধ দিয়ে স্নান করলে গা পরিষ্কার তো হয়ই না, বরং আঠালো হয়ে যায়। আমার মনে হয় এটা একটা রটানো কাহিনী। এছাড়াও জেমস বন্ড সিনেমার ব্লোফিল্ডের মানুষ খেকো পিরানহা মাছের সেই ভয়ঙ্কর পুলের মতো এরশাদ শিকদার তার বস্তির ভেতরে বানিয়েছিল 10 থেকে 12 হাত গভীর একটা হাউস, এবং ওই হাউসে চাষ হতো আফ্রিকান মাগুর মাছ। পৈশাচিক কায়দায় মানুষের খুন করার পর লাশগুলোকে ফেলে দেওয়া হতো ওই হাউসের ভেতরে। এক একটা রক্ত মাংসের মানুষের শরীর হয়ে উঠত রাক্ষসে মাগুর মাছের খাবার। ওই হাউসে মাছ চাষ হতো, এইটা সত্যি, কিন্তু মানুষ খাওয়ানো হতো কিনা তার কোনো সলিড এভিডেন্স নেই। এইভাবে হাসতে হাসতে নির্মম পৈশাচিক অত্যাচার করা এরশাদ শিকদারের কাছে হয়ে দাঁড়ায় ডাল ভাত ব্যাপার। ওই বরফ কলটা ছাড়াও খুলনা শহরের বিভিন্ন জায়গায় কতগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল সে। রেলওয়ে এলাকার পুরনো জলের ট্যাঙ্কি, বরফ কলের পেছনে পরিত্যক্ত মঠ, এইসব জায়গায় ক্যাম্প ছিল তার। ক্যাম্পগুলোর কোনোটাতে মানুষ মারা হতো ইলেকট্রিক শক দিয়ে, আবার কোনোটায় গুলি করে। এরপর 1996 সালের নির্বাচনে আবার সরকার চেঞ্জ হয়ে যায়, ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরশাদ শিকদার তার পুরনো স্টাইলে খুব কুইকলি দলবদল করার চেষ্টা করে, কিন্তু এবার আর ডাল গলেনি। আওয়ামী লীগ তাকে ওইভাবে একসেপ্ট করে না, কারণ ততদিনে পুলিশের খাতায় তার নামে 30টারও বেশি অফিসিয়াল ক্রাইম রেকর্ড জমা হয়ে গেছে। লোকাল পাবলিকের কাছেও সে তখন এক মূর্তিমান আতঙ্ক। দলের ভেতর তাকে নিয়ে চরম কোন্দল শুরু হওয়ায় শেষ পর্যন্ত 1998 সালে তাকে আওয়ামী লীগ থেকে টার্মিনেট করা হয়। তবে দল থেকে তাড়িয়ে দিলেও বড় বড় লিডারদের সাথে তার আন্ডারগ্রাউন্ড খাতির তখনও আগের মতোই ছিল। তাই এই টাইমটাতে নিজের অঢেল ব্ল্যাক মানি শো অফ করার জন্য সে একটা রাজপ্রাসাদ বানানোর প্ল্যান করে। ইন্ডিয়া থেকে টপ লেভেলের ইঞ্জিনিয়ার নিয়ে গিয়ে সে একটা লাক্সারিয়াস বাড়ি ডিজাইন করায়। খুলনায় তৈরি হয় এক রাজকীয় প্রাসাদ, যার নাম দেওয়া হয় স্বর্ণকমল। বাড়িটা এতটাই সুন্দর ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র ওই বাড়িটাকে দেখার জন্য আসতো। দেশ বিদেশে নামি দামি সব আসবাবপত্র দিয়ে সাজানো এই বাড়ির ভেতরেই লুকিয়ে থাকার জন্য ছিল বাংকার। এরশাদের ব্যক্তিগত সংগ্রহে 70টি অস্ত্র থাকার তথ্য পাওয়া গেলেও পুলিশ পরবর্তীতে সেই বাংকার থেকে উদ্ধার করেছিল কেবলমাত্র একটা বিদেশি বন্দুক আর একটা পিস্তল। কিন্তু এই ড্রিম হাউসেও লেগেছিল মানুষের রক্ত। বাড়ি তৈরির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার ভুল করে মেজারমেন্টে জমির বাউন্ডারি জাস্ট 1 ইঞ্চি এদিক ওদিক করে ফেলেছিল। এরশাদের ডিকশনারিতে এটা ছিল একটা চরম ক্রাইম। জাস্ট 1 ইঞ্চি ভুলের জন্য সে ওই ইঞ্জিনিয়ারকে নির্মমভাবে খুন করে ফেলে। এরশাদের খুনের প্যাটার্ন এতটাই পারফেক্ট ছিল যে লাশগুলোকে সিমেন্ট দিয়ে জমিয়ে হেভি বস্তায় ভরে ভৈরব নদীতে ফেলে দিত। তাই বডিগুলো কখনো ভেসে উঠত না, আর পুলিশও কোনো ক্লু পেত না। গল্পের মোড় এবার এমন একটা জায়গায় ঘোরে যা কেউ ভাবতেও পারেনি। ইয়াং এজে এরশাদ শিকদার যখন স্রেফ একজন রাঙা চোর, একদম সেই সময় থেকে তার সাথে ছায়ার মতো লেগে থাকতো নূর আলম। সে এরশাদের সব থেকে ক্লোজ বন্ধু এবং সব থেকে ট্রাস্টেড পার্সন। এক কথায় বলতে গেলে এরশাদের রাইট হ্যান্ড। এরশাদের সমস্ত কায়দা কানুন, অবৈধ বিজনেস, টর্চার সেলের মার্ডার আর পলিটিক্যাল ক্রাইসিস সবকিছু এই নূর আলম এক হাতে হ্যান্ডেল করে। এরশাদও তাকে ব্লাইন্ডলি বিশ্বাস করে। নূর আলমও তাকে নিজের ওস্তাদ বা বড় ভাইয়ের মতোই রেসপেক্ট করে। এরশাদ যখন যা অর্ডার দেয় নূর আলম নিজের লাইফ রিস্কে রেখে জাস্ট এক কথায় সেটা কমপ্লিট করে। কিন্তু এই খুন খারাপি, মার্ডার, গ্যাংওয়ার, পলিটিক্স এই সমস্ত কিছুর ঊর্ধ্বে এরশাদের আরো একটা মারাত্মক ডার্ক সাইড ছিল। সে ছিল একজন ওমেন অ্যাডিক্টেড। তার নামে প্রচুর রেপের অ্যালিগেশন থাকলেও ক্ষমতার জোরে কোনোদিন এভিডেন্স থাকতো না। রাস্তায় যে কোনো মেয়েকে পছন্দ হলে নিজের ফুর্তি করার জন্য তাকে তুলে আনতে সে দুবার ভাবতো না। এতদিন এগুলো বাইরের মেয়েদের সাথে ঘটায় নূর আলমের কোনো প্রবলেম ছিল না, কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ এরশাদ এবার নজর দেয় খোদ নূর আলমের নিজের স্ত্রীর উপর। অথচ এই মেয়েটির সাথে নূর আলমের বিয়ে এরশাদ নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিল। নূর আলমকে কোনো কাজের বাহানায় বাইরে পাঠিয়ে সে তার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন তৈরি করে। লোকলজ্জা আর প্রাণের ভয়ে মেয়েটি হাজবেন্ডকে কিছু বলতে পারে না। একদিন হুট করে নূর আলম নিজেই নিজের ঘরের ভেতর এরশাদ আর তার স্ত্রীকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে।
যাকে নিজের জীবনের থেকেও বেশি ভরসা করেছে, সে এমন একটা বেইমানি করবে নূর আলম এটা স্বপ্নেও ভাবেনি। কিন্তু তখন এরশাদের পাওয়ারের সামনে সে এতটাই হেল্পলেস ছিল যে মুখ খোলার সাহসটুকু পায়নি। সে চুপচাপ মাথা নিচু করে ওখান থেকে চলে গিয়েছিল। তবে সেই দিন থেকে তার মনের ভেতর এরশাদকে শেষ করার একটা মারাত্মক আগুনের জন্ম হয়। এরশাদ শিকদারের অপরাধ জীবনের সব থেকে আলোচিত খুনের ঘটনা ছিল যুবলীগ নেতা খালিদ হত্যা। এই হত্যার ঘটনায় করা মামলাতেই গ্রেফতার হয়েছিল এই নরপিশাচ। 1999 সালের 16 মে রাত 8:30 এরশাদের টেলিফোন এসছে, কথা আছে, যেতেই হবে। এরশাদ শিকদারের ডাক কি অমান্য করা যায়? তার মানুষ খুনের আস্তানা সেই বরফকলের দিকে রওনা হয় খুলনার জেলা ছাত্রলীগ নেতা অসিত বরণ বিশ্বাস, আবু হানিফ, আলী আকবর, সাথে ব্যবসায়ী সৈয়দ মনির মীর এবং তার ছোট ভাই চয়ন মীর আর যুবলীগ নেতা খালিদ হোসেন। খুলনার জলিল শপিং কমপ্লেক্সের মালিক সৈয়দ মনিবের নতুন কেনা গাড়ি আর দুটো মোটর সাইকেলে চড়ে বরফকলের ভেতরে পৌঁছায় তারা। সত্যি কথা বলতে তখনও কেউ টের পায়নি আজ ঠিক কি ঘটতে চলেছে। এরশাদ শিকদার তাদেরকে একটা ঠান্ডা হাসি দিয়ে আপ্যায়ন করলো। চারিদিকে তখন বেশ শীতল পরিবেশ। হঠাৎ করে সবার বুক কেঁপে উঠল এরশাদের কণ্ঠস্বর শুনে। সৈয়দ মনিরকে ডেকে সে বলে উঠল, খুলনার এক সময়ের বিগ ফ্যাক্টর কাশেম সাহেবকে গুলি করে মারার সময় কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। মনির, তোকে গুলি করলেও কেউ আসবে না। এই বলে সে হাসতে হাসতে ডাক দিল তার সহযোগী মুন্সি আইয়ুবকে। মুন্সি, রাইফেল লে আও। এরশাদের এই হাসিতে কারো কারো প্রাণ গলার কাছাকাছি চলে এলো। মুন্সি আইয়ুব একটা চকচকে রাইফেল নিয়ে এলো। সাথে এলো লিয়াকত, জামাই ফারুক আর এরশাদের বডিগার্ড নূর আলম। তখন এরশাদ শিকদারের মাথায় খুনের নেশা, আর এই নেশার ঘরেও নাটকীয়তা। রাইফেল হাতে নিয়ে মনিরের কানের ঠিক পাশ দিয়ে 3টে গুলি করলো প্রথমে। মনির ভয়ে জড়িয়ে ধরল আবু হানিফকে। চিৎকার করে উঠল সে, কি হচ্ছে? উত্তরে তাকে বন্দুকের বাট দিয়ে পেটানো শুরু করলো এরশাদ। নেশাগ্রস্ত পিশাচের মরণ কামড় থেকে প্রাণ বাঁচাতে চয়ন, অসিত, হানিফ আর খালেদ দৌড়ে গিয়ে ঢুকলো গাড়িতে। পেছন পেছন দৌড়ে গেল এরশাদ। বন্দুকের বাট দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ফেললো সে। টেনে বের করে আনলো খালিদকে এবং তারপর মাটিতে ফেলে তাকেও পেটানো শুরু করলো এরশাদ। এদিকে হানিফ, চয়ন, আকবর আলী দৌড়ে পালালো সেখান থেকে। বরফ কলেদি অদূরে দাঁড়ানো ছিল 3টে কোস্টগার্ড সদস্য। খালিদ তাদেরকে ডাকলো চিৎকার করে, কিন্তু এগিয়ে এলো না কেউই। মনিরকে বন্দুকের বাট দিয়ে ইচ্ছে মতো পেটালো এরশাদ। এরপর বরফ কলের বরফ ভাঙার 20 কেজি ওজনের মুগুর নিয়ে আসা হলো এবং সেটা দিয়ে থেতলে দেওয়া হলো হাত পা। এরপর এরশাদ লাফিয়ে উঠে পড়লো তার বুকের উপর। জ্ঞান হারালো মনির। কিন্তু ওই যে বলে না, রাখে হরি মারে কে। এত কিছুর পরেও ভাগ্যের জোরে সৈয়দ মনির সেদিন মরেনি, কিন্তু পৈশাচিক নির্যাতনে মারা গেল যুবলীগ নেতা খালিদ। মুগুরের পিটুনি, বুকের উপর উঠে এরশাদের অগন্তি লাফ আর শ্বাসরোধ, এই 3 কায়দায় নির্যাতন করে মারা হলো খালিদকে। এবং সবশেষে সিমেন্টের বস্তায় ভরে ভৈরব নদীতে ফেলে দেওয়া হলো খালিদের লাশ, আর তার সাথে ওই গাড়ি এবং 2টো মোটর সাইকেলও। এরশাদের আগের কোনো মার্ডারের বডি পুলিশ খুঁজে পেত না, কিন্তু 1999 সালের এই কেসে অলৌকিকভাবে খালিদের লাশ নদীতে ভেসে ওঠে। সব থেকে বড় কথা, সেদিন ওই বরফ কল থেকে 2 জন মানুষ কোনো রকমে বেঁচে ফিরেছিল। খালিদ নিজে একজন রুলিং পার্টির লিডার হওয়ায় আর আই উইটনেস বেঁচে থাকার কারণে এরশাদের উপর পলিটিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার চারিদিক থেকে মারাত্মক লেভেলে বেড়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে এরশাদ বুঝতে পারে যে এর থেকে পালিয়ে বাঁচা পসিবল নয়। সে তার দলের লোক আর কিছু বিজনেসম্যানদের নিয়ে একটা সিক্রেট মিটিং করে, প্ল্যান করে এখন সে নিজে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করবে এবং সে জেলে গেলে তার লোকেরা বাইরে একটা বড় কিছু ঘটাবে। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ইউজ করে কয়েকদিনের মধ্যেই আবার জামিনে তাকে বের করে আনবে। এই ওভার কনফিডেন্সের উপর ভর করেই এরশাদ নিজে থেকেই পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে, কিন্তু এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। এরশাদ যখন ভাবছে সে খুব জলদি বুক ফুলিয়ে জেল থেকে বের হবে, ঠিক তখনই তার পিঠে
সব থেকে বড় ছুরিটা মারে নূর আলম। দীর্ঘদিন ধরে মনের ভেতর প্রতিশোধের আগুন চেপে রাখা নূর আলম সোজা পুলিশের কাছে চলে যায় এবং সে এরশাদের এগেনস্টে রাজ সাক্ষী হয়ে দাঁড়ায়। এরশাদের লাইফের প্রত্যেকটা মার্ডারের নিখুঁত ডিটেলস সে পুলিশকে বলে দেয়। তৎকালীন পুলিশ কমিশনার আনোয়ারুল ইকবাল কেসটার দায়িত্বে ছিলেন। নূর আলমের স্টেটমেন্ট পাওয়ার পর এই মামলা আরো স্ট্রং করার জন্য অন্য সাক্ষীদেরও রেডি করে নেয়, কিন্তু এরশাদের ভয়ে তারা কোর্টে মুখ খুলতে চাইছিল না। তাদের মনের ভয় দূর করার জন্য পুলিশ কমিশনার একটা অন্যরকম মেথড ট্রাই করে। সে লকআপের ভেতর এরশাদকে সবার সামনে নিজে মারতে শুরু করে। সাক্ষীদের বলে, নাও তোমরাও মারো, এবং এরশাদকে এইভাবে মার খেতে দেখে সাক্ষীদের মন থেকে অপরাজেয় ইমেজটা ভেঙে চুরমার হয়ে যায়। তাদের ভয় কেটে যায়। এরপর তারাও কোর্টে দাঁড়িয়ে এরশাদের বিরুদ্ধে সলিড সাক্ষী দেয়। নূর আলমের এই মোক্ষম আঘাত আর পুলিশ কমিশনারের স্ট্রং স্টেপের কারণে এরশাদের বাঁচার সমস্ত রাস্তা চিরতরে বন্ধ হয়ে যায়। এক কথায় বলতে গেলে তার ফাঁসি একেবারে কনফার্ম হয়ে যায়। কোর্টে নূর আলমের সলিড রাজসাক্ষী আর বাকি উইটনেসদের জবানবন্দির উপর বেস করে জাজ ফাইনাল ডিসিশন নেয়। ন্যায়ের দরবারে এরশাদ শিকদারের ফাঁসির রায় ঘোষণা করা হয়, কিন্তু ফাঁসির অর্ডার হওয়ার পরেও এরশাদের কনফিডেন্স বা ইগো এক ফোঁটাও কমেনি। তার মনে অন্ধবিশ্বাস ছিল যে তার এত টাকা, পলিটিক্যাল পাওয়ার আর বড় বড় লিডারদের সাথে চেনা জানা আছে যে তাকে কোনো না কোনো উপায়ে ঠিক বাঁচিয়ে আনবে। সে ভাবে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই সে বাইরে চলে আসবে, কিন্তু তার এই ওভার কনফিডেন্স বেশি দিন স্থায়ী হয়নি। উচ্চ আদালতেও তার করা আপিল পিটিশন ডিরেক্টলি রিজেক্ট হয়ে যায়। আইনি লড়াইয়ের সমস্ত দরজা যখন একে একে ক্লোজ হয়ে যায়, তখন সে ট্রাই হিসেবে তৎকালীন রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন জমা দেয়, কিন্তু সেখানেও ব্যাড লাক। রাষ্ট্রপতি তার সেই লাস্ট রিকোয়েস্টও সরাসরি রিজেক্ট করে দেন, এবং এই মার্সি পিটিশন ক্যান্সেল হওয়ার পরেই লাইফে প্রথমবার এরশাদের ভেতরে সমস্ত অহংকার আর কনফিডেন্স একদম গুড়িয়ে যায়। জেলের সেলের ভেতরে সে ছটফট করতে থাকে। এক পর্যায়ে মেন্টাল ট্রমা সহ্য করতে না পেরে সে সেলের ভেতর নিজের টুথব্রাশ দিয়ে নিজের ক্ষতি করে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু সেলের গার্ডদের তৎপরতায় সে এই অ্যাটেম্পটেও সাকসেসফুল হতে পারে না। মৃত্যু যখন একদম দরজায় করা নাড়ছে, তখন ওই জেলের অন্ধকার কুঠুরিতে এরশাদ শিকদার একদম আনইউজুয়াল বিহেভ করতে শুরু করে। সে হঠাৎ করেই স্বাভাবিকের থেকে অনেক বেশি পরিমাণে খাওয়া দাওয়া শুরু করে। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, কিংবা ডাক দিয়েছেন দয়াল আমারে গান গেয়ে সময় কাটাতে শুরু করে, এবং অবশেষে আসে সেই ডেডলাইন 2004 সালের 10ই মে। প্রায় এক যুগ পর খুলনা জেলা কারাগারে ফাঁসির মঞ্চ আবার প্রস্তুত করা হয় বাংলাদেশের ইতিহাসের বর্বরতম এই খুনির জন্য। আর ফাঁসি দিতে প্রস্তুত হয় 3 জল্লাদ, শাহজাহান ভুইয়া, হাফিজ উদ্দিন আর হারিস মিয়া। মৃত্যুর মাত্র 12 ঘন্টা আগেও এরশাদের মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা যায়নি। বেলা 12টার দিকেও খাসি আর মুরগির মাংস দিয়ে সে ভাত খেয়েছে, তারপর দুপুরবেলা ঘুমিয়েওছে। ঘুমের পর আত্মীয়দের সাথে দেখা হয়েছে এবং এরপর আবার ঘুমিয়েছে। মরণ ঘুমের আগের 12 ঘন্টা প্রায় 6 ঘন্টা সে ঘুমিয়েই কাটিয়েছে, এবং সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর ইলিশ আর রুই মাছ দিয়ে ভাত খেয়েছে, এবং এটাই ছিল তার শেষ খাওয়া। এবার বিষয় হচ্ছে, রক্ত যার জীবনের সব থেকে বড় নেশা, সে মৃত্যুর আগে এই মাছ ভাত খেয়ে তৃপ্তি পেয়েছিল কিনা সেটা কেউ জানে না। রাত 10টায় তাকে জানানো হয় ফাঁসি হবার কথা। জীবনের শেষ মুহূর্ত চলে এলো। কিছুক্ষণ পরেই তার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাবে, এবং এই মুহূর্তে এসে পরাক্রমশালী খুনি এরশাদের বুকেও হয়তো ভর করেছিল মৃত্যুর ভয়। হাসতে হাসতে কত নিরপরাধ মানুষের বুকের উপর নাচতে নাচতে তাদের পাঁজর ভেঙে দিয়েছে সে। কত নিরপরাধ মানুষের লাশ মাগুর মাছকে খাইয়ে দিয়েছে সেটা হয়তো তার নিজেরই মনে নেই। নিজের জীবনলীলা সাঙ্গ হবার আগে সেই ভয়ঙ্কর স্মৃতি মনে পড়াতেই হয়তো মরণের ওপারের শাস্তি থেকে বাঁচার আশা নিয়ে তখন কালেমাও পড়েছিল এরশাদ। 2 জল্লাদ শাহজাহান এবং হারেস তার 2 হাত দুদিক থেকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে আসে। একটা কালো লম্বা টুপি পরিয়ে ফাঁসির মঞ্চে ওঠানো হয় এরশাদকে। এরপর তার গলায় পরানো হয়
ম্যানিলা রোপ নামের ফাঁসির দড়ি। 2004 সালের 10ই মে রাত 12:01 রুমাল ফেলা হয়। জারি হয়ে যায় খুনি এরশাদের মৃত্যুর পরোয়ানা। রুমাল মাটিতে পড়ার সাথে সাথে পায়ের নিচের পাটাতন সরিয়ে দেওয়া হয় তার। ফাঁসি হয় খুলনার ত্রাস এরশাদের। আধা ঘন্টা ঝুলিয়ে রাখার পর লাশ নামিয়ে এনে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। মৃত্যু আরো নিশ্চিত করার জন্য ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয় তার হাত এবং পায়ের শিরা। অবসান হয় পৃথিবীর বুকে মানুষের রক্ত নিয়ে উন্মাদ খেলায় মেতে থাকা এক দানবের জীবন। সবশেষে একটা কথা বলি, এরশাদ শিকদার হয়তো ভেবেছিল তার ক্ষমতা আকাশ ছোঁয়া, কিন্তু এই পৃথিবীটা তো আসলে মানুষের, দানবের নয়। যে 60 জন মানুষের এরশাদ শিকদারের হাতে খুন হওয়ার কথা জানা যায়, শ্বাসরোধ করে তাদের হাত পায়ে ছটপটানি দেখে আনন্দ নেবার সময়, তাদের বুকের উপর বুট জুতো পরে লাফিয়ে পাঁজর ভেঙে দেওয়ার সময় এরশাদ শিকদার কি একবারও ভেবেছিল একদিন হাত পা চোখ বাঁধা অবস্থায় শুধু পায়ের নিচ থেকে একটা পাটাতন সরে গিয়ে তারও মৃত্যু হবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার, তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পুরনো শ্রোতা হয়ে থাকেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বিশ্বাস করুন, আপনার একটা ক্লিক আমাদের কাছে বিরাট বিরাট বড় মোটিভেশন। যাই হোক, এই ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি সবসময় যেটা বলি, প্রত্যেকটা মানুষের থেকে সাবধানে থাকবেন।